সবুজ শক্তি বা গ্রিন এনার্জির কথা ভাবলেই আমাদের মাথায় কি আসে? সোলার প্যানেল, উইন্ড টারবাইন, তাই না? মানে ফসিল ফুয়েলের একটা সহজ পরিষ্কার বিকল্প। কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সোজাসাপটা? চলুন আজ দেখি কিভাবে সেরা সমাধানটাও মাঝে মাঝে আমাদের একেবারে চমকে দিতে পারে। চলুন আপনাকে নিয়ে যাই ইন্ডোনেশিয়ার এক্কেবারে প্রত্যন্ত একটা দ্বীপ, সিয়েরা দ্বীপে। এখানকার মানুষের জীবন কিন্তু পুরোপুরি ডিজেল জেনারেটরের উপর নির্ভরশীল। আর এর মানেটা কি? মানে হলো প্রচুর খরচ, পরিবেশ দূষণ আর পাওয়ার সাপ্লাইয়ের কোনো ঠিকঠিকানা নেই। সমস্যাটা ঠিক কতটা বড় সেটা বোঝা যাবে খরচের হিসাবটা দেখলে। সিয়েরা দ্বীপে প্রতি ইউনিট বিদ্যুতের দাম প্রায় ৬,৭০০ রুপিয়া। ভাবা যায়, এটা ইন্দোনেশিয়ার অন্যান্য জায়গার চেয়ে কয়েক গুণ বেশি। আর এত খরচের কারণটাও খুব সোজা, সেই দূর থেকে ডিজেল বই নিয়ে আসার খরচ। তাহলে এর সমাধান কি হতে পারে? খুব স্বাভাবিকভাবেই মনে হবে, আরে ডিজেল বাদ দিয়ে ১০০ ভাগ সোলার পাওয়ারে চলে গেলেই তো হয়, পরিবেশও বাঁচবে, তেলের ওপর নির্ভরতাও কমবে। এর চেয়ে সহজ আর ভালো উপায় আর কি হতে পারে, তাই না? কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে। যদি এমন হয় যে এই যে দারুণ একটা সমাধানের কথা আমরা ভাবছি, মানে 100% সোলারে চলে যাওয়া, সেটার খরচ ডিজেলের চেয়েও বেশি পড়ে যায়। চলুন তো দেখি ব্যাপারটা আসলে কি। তো গবেষকরা পুরো বিষয়টা হিসাব করতে ৩টা সহজ স্টেপ নিলেন। প্রথমে তারা ধারণা করলেন আগামী ২০ বছরে দ্বীপের মোট কত বিদ্যুৎ লাগবে। তারপর সেই চাহিদা মেটানোর জন্য ঠিক কতগুলো সোলার প্যানেল বসাতে হবে সেটার হিসাব কষলেন। আর সব শেষে দিনরাত ২৪ ঘন্টা পাওয়ার সাপ্লাই চালু রাখতে একটা বিশাল ব্যাটারি সিস্টেমের প্ল্যান করলেন। তো হিসাবটা দেখুন, বছরে দরকার প্রায় ৭০ লাখ ইউনিট বিদ্যুৎ। এর জন্য যে পরিমাণ সোলার প্যানেল লাগবে সেটা প্রায় ৭,০০০ বাড়ির ছাদে বসানো প্যানেলের সমান। শুধু তাই না, এই সিস্টেমকে সাপোর্ট দেওয়ার জন্য যে ব্যাটারি লাগবে সেটা একাই কয়েক হাজার বাড়ির বিদ্যুতের চাহিদা মেটাতে পারে। মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু কোনো ছোটখাটো প্রজেক্ট না। আর এই বিশাল পরিকাঠামো বানানোর প্রাথমিক খরচ কত জানেন? প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার। ভাবুন তো একবার, এই বিশাল অঙ্কের বিনিয়োগই কিন্তু পুরো প্রজেক্টটাকে অর্থনৈতিকভাবে কঠিন করে তুলেছে। আর ফলাফলটা রীতিমতো অবাক করার মতো। দেখুন, ডিজেল সিস্টেমে যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ ছিল ৬,৭০০ রুপিয়ার কাছাকাছি, সেখানে 100% সোলার আর ব্যাটারি সিস্টেমে সে খরচ বেড়ে দাঁড়িয়েছে ৯,১১৮ রুপিয়া। মানে পরিবেশ বাঁচাতে গিয়ে খরচ তো কমেনি, উল্টো বেড়ে গেছে। কিন্তু প্রশ্নটা হলো, এমনটা হলো কেন? একটা পরিষ্কার আধুনিক প্রযুক্তি কেন একটা পুরনো দূষণকারী সিস্টেমের চেয়ে বেশি খরচ সাপেক্ষ হয়ে গেল? আসল উত্তরটা লুকিয়ে আছে এর বিনিয়োগ খরচের মধ্যে। এই চারটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মোট যে খরচ, তার প্রায় ২/৩ যাচ্ছে ব্যাটারি সিস্টেমের পেছনে। মানে রাতে বা মেঘলা দিনে পাওয়ার সাপ্লাই চালু রাখার জন্য যে বিশাল ব্যাটারিটা লাগছে, সেটাই পুরো প্রজেক্টের খরচকে একদম নাগালের বাইরে নিয়ে গেছে। তাহলে কি কোনো সমাধানই নেই? অবশ্যই আছে। আর এখানেই আসছে হাইব্রিড সিস্টেমের আইডিয়া। মানে এটা এমন একটা সিস্টেম যেখানে নবায়নযোগ্য শক্তি আর পুরনো সিস্টেম দুটোকেই একসাথে কাজে লাগানো হয়। একটাকে পুরোপুরি ফেলে না দিয়ে দুটোরই ভালো দিকগুলো ব্যবহার করা হয়। তো এখন প্রশ্নটা আর ১০০% সোলারে যাওয়ার নয়। আসল প্রশ্নটা হলো, সোলার আর ডিজেলের ঠিক কোন মিশ্রণটা সিয়েরা দ্বীপের জন্য সবচেয়ে ভালো আর সাশ্রয়ী হবে। আমাদের লক্ষ্য এখন সবচেয়ে কার্যকর, মানে অপটিমাইজড সমাধানটা খুঁজে বের করা। এই ব্যাপারটা বের করার জন্য গবেষকরা অনেকগুলো আলাদা আলাদা সিনারিও সিমুলেট করেছেন। এই গ্রাফটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে সিস্টেমে সোলারের পরিমাণ যত বাড়ানো হচ্ছে, বিদ্যুতের খরচ প্রথমে তত কমছে, কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টের পর খরচটা আবার বাড়তে শুরু করে। আমাদের কাজ হলো ঠিক সেই পয়েন্টটা খুঁজে বের করা যেখানে খরচ সবচেয়ে কম। আর অনেক হিসাব নিকাশের পর গবেষকরা সেই ম্যাজিক নম্বরটা পেয়েও গেলেন। আর সেটা হলো ৭৮.৯%। এটাই হলো সেই সুইট স্পট যেখানে অর্থনীতি আর পরিবেশের মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স তৈরি হয়। আচ্ছা, এই 78.9%-এর মানেটা কি? এর মানে হলো, যদি মোট বিদ্যুতের ৭৮.৯% সোলার থেকে আসে আর বাকিটা ডিজেল থেকে, তাহলে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ একদম আগের মতোই থাকবে, মানে ৬,৬৯৯ টাকা। এটাকেই বলে ব্রেক ইভেন পয়েন্ট, মানে কোনো বাড়তি খরচ ছাড়াই সবচেয়ে বেশি পরিমাণের সবুজ শক্তি ব্যবহার করা যাচ্ছে। তো এই যে অপটিমাইজড হাইব্রিড সিস্টেম, এর আসল সুবিধাগুলো কি কি? চলুন দেখি। কারণ এটা শুধু খরচের ব্যাপার না, এর আরও অনেক ভালো দিক আছে। প্রথমেই আসি টাকার কথায়, মানে আর্থিক সুবিধার দিকটা। এই টেবিলটা দেখুন, কি মজার ব্যাপার। যদি সোলারের ব্যবহার ৭৮.৯%-এর একটু কম রাখা হয়, তাহলে হাইব্রিড সিস্টেমটা কিন্তু পুরনো ডিজেল সিস্টেমের চেয়েও সস্তা পড়বে।
তার মানে দ্বীপের মানুষজন আগের চেয়েও কম খরচে বিদ্যুৎ পাবে। ভাবুন তো, এটা তাদের জীবনে কত বড় একটা পরিবর্তন আনবে। এরপর দ্বিতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটা, সেটা হলো পরিবেশগত। যত বেশি সোলার ব্যবহার হচ্ছে, ডিজেলের ব্যবহার তত কমছে, আর এর সরাসরি ফল হলো কার্বন ডাইঅক্সাইড নির্গমনও অনেক কমে আসছে। একবার কল্পনা করুন, ৭৮.৯% সোলার ব্যবহার করলে প্রতি বছর প্রায় ১৩.৫ লাখ কেজি কার্বন ডাইঅক্সাইড বাতাসে মেশা থেকে আটকানো যাবে। এটা রাস্তা থেকে কয়েকশো গাড়ি সরিয়ে ফেলার সমান। আর সবচেয়ে বড় কথা হলো, এই বিশাল পরিবেশগত লাভটা আসছে কোনো রকম বাড়তি খরচ ছাড়াই। তাহলে আমরা কি দেখলাম? মূল ব্যাপারটা হলো 100% পারফেক্ট সমাধানের পেছনে না ছুটে একটা বাস্তবসম্মত আর অপটিমাইজড পথ বেছে নিয়ে সিয়েরা দ্বীপ কিন্তু অর্থনীতি আর পরিবেশ দুটো দিকেই জিততে পারে। এটাই হলো গ্রিন এনার্জি স্মার্ট ক্যালকুলেশন। সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের মুখোমুখি করে, তাই না? আমরা কি অনেক সময় পারফেক্ট বা 100% সমাধানের আশায় বসে থেকে বাস্তবসম্মত কার্যকরী পদক্ষেপ নিতে দেরি করে ফেলি? সিয়েরা দ্বীপের এই গল্পটা হয়তো আমাদের এটাই শেখায় যে কখনো কখনো নিখুঁত না হলেও বাস্তবসম্মত অগ্রগতিই কিন্তু